আজকের গল্প পূরবী, কলমে প্রসেনজিৎ মজুমদার। দিব্যেন্দু প্রাইমারি স্কুলে মাস্টারি চাকরি পেয়েছে, তবে তার স্কুল মগরাহাট স্টেশন থেকে বেশ কিছুটা দূরে। দিব্যেন্দু শহরের ছেলে, তার পক্ষে প্রতিদিন এতটা রাস্তা জার্নি করা অসম্ভব। তাই সে শহরে মাকে রেখে চলে আসে গ্রামে। মগরাহাট স্টেশন থেকে মিনিট 20 হাঁটলে গ্রামের ভেতরে তার স্কুল। দিব্যেন্দু গ্রামের যে স্কুলে মাস্টারি করে তার পাশের গ্রামে থাকার জন্য একটি ঘর ভাড়া নেয়। নতুন জায়গায় প্রথম প্রথম একটু অসুবিধা হলেও পরে দিব্যেন্দুর সব কিছু সহ্য হয়ে যায়। সে নিজেই সকাল সন্ধে হাত পুড়িয়ে রান্না করার অভ্যাস করে নেয়। স্কুলের বাচ্চাদের পড়াতে তার বেশ ভালো লাগে। এর মধ্যে বেশ কয়েকটা বাচ্চাও জুটে গেছে যাদের দিব্যেন্দু সকাল সন্ধে বাড়িতে পড়ায়। এদের মধ্যে কেউ মাসে পয়সা দেয়, কেউ বা দেয় না। দিব্যেন্দুর তাতে কোনো যায় আসে না। সে যে সকাল সন্ধে বাচ্চাদের পড়াতে পারছে, এটাই তার কাছে অনেক বড় প্রাপ্তি। সেদিন সকালে দিব্যেন্দু স্কুলে এসে দেখে দরজার কাছে বেঞ্চিতে বসে একটা বছর 14-র মেয়ে। পরনে ছেঁড়া জামা, চুলগুলো উস্কো খুস্কো, সমস্ত মুখ জুড়ে কালি। দিব্যেন্দু মেয়েটিকে দেখে টিচার্স রুমে ঢুকে যায়। সেখানে নিরঞ্জন বসেছিল, ও বাচ্চাদের ইংরেজি পড়ায়। বয়স দিব্যেন্দুর বয়সী হলেও সে মাস্টারি করছে বছর 2 হতে যায়। দিব্যেন্দু এসে বলল, বাইরে একটি মেয়েকে দেখলাম। নিরঞ্জন বলল, ওর নাম পূরবী, তুমি বলেছিলে তোমার একটা কাজের লোকের দরকার, তাই ওকে নিয়ে এলাম। খুব ভালো মেয়ে। দিব্যেন্দু বলল, কোথায় পেলে ওকে? নিরঞ্জন হাসতে হাসতে বলে, স্টেশনে। বাবা মা কেউ নেই, ঘুরে ঘুরে ভিক্ষা করে, রোজ পয়সা চায়। আজকে দেখতে পেয়ে হঠাৎ তোমার কথা মনে পড়ল। সেদিন বললে না একটা কাজের লোক না পেলে খুব অসুবিধা হচ্ছে, তাই ওকে নিয়ে এলাম। শুধু খাওয়া পড়া দিলেই বাড়িতে সমস্ত কাজ করে দেবে। দিব্যেন্দু বলল, সবই তো বুঝলাম, কিন্তু চুরি টুরি করে পালাবে না তো? না না, সেদিক থেকে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বেশ, তাহলে আর কি, আমার সাথে নিয়ে যাব। দিব্যেন্দু একবার নিরঞ্জনকে বলেছিল একটা কাজের লোক না পেলে দুবেলা হাত পুড়িয়ে রান্না করা তার পক্ষে কষ্টকর। এই কথা শুনে নিরঞ্জন মেয়েটিকে নিয়ে এসেছে। নিরঞ্জনের বাড়ি মগরাহাট স্টেশন থেকে 2টো স্টেশন আগে, তাই তার বাড়ি থেকে যেতে আসতে কোনো অসুবিধা হয় না। স্কুল শেষে দিব্যেন্দু পূরবীকে জিজ্ঞাসা করল, তুই আমার সাথে যাবি? পূরবী ঘাড় নাড়ে। দিব্যেন্দুর পিছু পিছু পূরবীও আসে। ফেরার পথে দিব্যেন্দু পূরবীকে স্টেশনে নিয়ে গিয়ে তার জন্য কয়েকটা জামা কেনে। তারপর দুজনে ঘরে ফিরে আসে। শোন, তুই এই ঘরে থাকবি, রান্না করতে পারবি তো? হ্যাঁ বাবু, পারবো। কি কি রান্না করতে পারিস শুনি? পূরবী বলে, ভাত, ডাল, মাছের তরকারি, সবজি, ব্যাস ব্যাস, ওতেই হবে। আর শোন, এই ছেঁড়া জামা কাপড় আর পরবি না। ঠিক আছে বাবু। দিব্যেন্দু চলে আসে পাশের ঘরে। পূরবী স্নান করে ভালো জামা কাপড় পরে দিব্যেন্দুর ঘরের দরজার কাছে এসে ডাকে, বাবু। দিব্যেন্দু তার দিকে তাকিয়ে বলে, বাহ, বেশ লাগছে। সে উঠে পূরবীকে খেতে দেয় আর সেই সঙ্গে ঘরের কোথায় কি আছে সমস্ত কিছু দেখিয়ে দেয়। দিব্যেন্দুকে জিজ্ঞাসা করে, তোর পড়াশোনা করার ইচ্ছা আছে? পূরবী ঘাড় নাড়িয়ে বলে, হ্যাঁ বাবু, আমার খুব পড়তে ইচ্ছা করে। আমি যখন অন্য ছেলে মেয়েদের পড়াবো, তুই ওদের সাথে পড়তে বসিস। এরপর মাস 2 দিব্যি কেটে যায়। পূরবী ঘরের কাজকর্ম বেশ গুছিয়ে নিয়েছে। দিব্যেন্দুকে আর কোনো দিকে তাকাতে হয় না। পূরবীর যখন টাকার দরকার পড়ে, সে বাবুর কাছ থেকে চেয়ে নেয়। পূরবী এই কটা দিনে নিজের নাম সই করাও শিখিয়ে নিয়েছে। সেদিন সন্ধ্যার সময় দিব্যেন্দু ছেলে মেয়েদের পড়াচ্ছে। পূরবী এসে বলল, বাবু, দোকানে যাচ্ছে। দিব্যেন্দু ঠিক আছে বলে আবার পড়ানোতে মন দেয়। 1 ঘন্টা পর যখন সমস্ত ছেলেরা বাড়ি ফিরে গেছে, দিব্যেন্দু পূরবীকে ডাকে, কিন্তু কোথায় পূরবী? তার কোনো সাড়া শব্দ নেই। দিব্যেন্দু সমস্ত ঘরে পূরবীকে খুঁজে না পেয়ে বাড়ির বাইরে খুঁজতে বেরোয়। আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে, যখন খুশি বৃষ্টি নামতে পারে। দিব্যেন্দু বাড়ির বাইরে মিনিট 20 ঘোরাঘুরি করে পূরবীকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে। সমস্ত ঘর অন্ধকার। বাড়ির বাইরে ঝোড়ো হাওয়া বইছে, সেই সঙ্গে মেঘের গুড়গুড় শব্দ। দিব্যেন্দু ঘরে ঢুকতেই পূরবী অন্ধকার ঘর থেকে বলল, কোথায় গেছিলে বাবু? দিব্যেন্দু চমকে উঠে বলল, কে? পূরবী? হ্যাঁ বাবু, আমি। তোর দোকান থেকে ফিরতে এত দেরি হলো কেন? সে বলল, দোকানে অনেক ভিড় ছিল যে। ও, আজ কি রান্না করেছিস? মাছের ঝোল বাবু। মাছ পেলি কোথায়? পূরবী বলল, সকালে পাশের বাড়ি থেকে দিয়েছে। শোন, তুই খেয়ে শুয়ে পড়, আমার শরীরটা ভালো নেই, কিছু খাবো না। ঠিক আছে বাবু। দিব্যেন্দু চলে আসে নিজের ঘরে। মিনিট 30 পর দিব্যেন্দু পূরবীর ঘরে আসে।
দিব্যেন্দু নিঃশব্দে ঘরে ঢুকে ডাক দেয়, পুরবী, এই পুরবী। বিছানায় উঠে বসে সে। কি বাবু? কাল একবার শহরে যাব, তুই আমার জামা কাপড় গুছিয়ে রাখিস তো মা। শরীরটা ভালো নেই, ফার্স্ট ট্রেনটা ধরবো। পুরবী বলল, আচ্ছা বাবু, কাল রাতটুকু থেকে পরের দিন ফিরে আসবো। তুই একা থাকতে পারবি তো? পুরবী বলল, হ্যাঁ বাবু, থাকতে পারবো, একটা দিনের তো ব্যাপার, তুই নিশ্চিন্তি করলি আমায়। এই বলে দিব্যেন্দু নিজের ঘরে ফিরে যাবে এমন সময় বিদ্যুতের ঝলকানিতে দিব্যেন্দু পুরবীকে দেখে অবাক। বিছানায় বসে পুরবী, তার জামা চারিদিকে ছেঁড়া, চুল এলোমেলো, ঠোঁটের কোণায় রক্ত। কি করে হয়েছে তোর শরীরের এমন অবস্থা? ও কিছু নয় বাবু, একটু কেটে গেছে। আয় আমার সাথে, ওষুধ লাগিয়ে দিই। না বাবু, ঠিক আছে, ওষুধ লাগাতে হবে না। দিব্যেন্দু তাকে ধমক দিয়ে পাশের ঘরে নিয়ে যাবে বলে হাতটা ধরতেই দিব্যেন্দুর সারা শরীরে শিহরণ জাগে। এ কি, তোর হাত এত ঠান্ডা কেন? ও মাঝে মাঝে এমন হয়। বাড়ির বাইরে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে, সেই সঙ্গে বইছে হাওয়া। দিব্যেন্দু তার হাত ছেড়ে চলে আসে নিজের ঘরে। তার ফার্স্ট ট্রেন ভোর 4:20। দিব্যেন্দু বিছানায় শুয়ে পুরবী এসে ডাক দেয়, বাবু, শহরে যাবেন না? উঠুন। দিব্যেন্দু ধরফড়িয়ে উঠে বসে। ফার্স্ট ট্রেন ধরার জন্য চোখে মুখে জল দিয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। পুরবী সব কিছু রেডি করে রেখেছে। সে ঘর থেকে বেরোবার সময় বলল, পুরবী, আমি আসলাম, বিছানার নিচে টাকা আছে, তোর দরকার পড়লে নিস, আর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে। পুরবী ঘর থেকে উত্তর দিল, দিচ্ছি। পুরবী ঘরের মেয়ে হয়ে গেছে, তাই তাকে বাড়তি কিছু বলতে হলো না। দিব্যেন্দু দরজা টেনে বেরিয়ে পড়ল। তাড়াতাড়ি হেঁটে এসে পৌঁছলো স্টেশনে। টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলো, দাদা, কলকাতার ফার্স্ট ট্রেনটা কখন ছাড়বে? কাউন্টার থেকে উত্তর আসে, লাইনে গাছ ভেঙে আছে, তাই আজ গাড়ি ছাড়তে ঘণ্টা 5 লেট। দিব্যেন্দুর ফার্স্ট ট্রেনটা ধরা হলো না। সে বেশ কিছুক্ষণ প্ল্যাটফর্মে বসে বাড়ি ফিরে আসবে বলে রওনা দেয়। পূর্ব আকাশে সূর্যের লাল রঙের আভা দেখা দিয়েছে। দুর্যোগ কেটে গেছে। সে কিছু দূর এগোতেই রাস্তার ধারে ধান ক্ষেতের পাশে কিছু লোকের জটলা। দিব্যেন্দু একজনকে জিজ্ঞাসা করলো, এই যে দাদা, ওখানে কি হয়েছে? ভদ্রলোক বলল, কি আর বলবো বলুন, একটা 13-14 বছরের মেয়েকে গলায় গামছা বেঁধে খুন করে ফেলে গেছে। মানুষ যে কত নিষ্ঠুর। লোকটি চলে গেল ছি ছি করতে করতে। দিব্যেন্দু এক পা করে এগিয়ে আসে জটলা করা মানুষগুলোর কাছে। তারপর ভিড় ঠেলে সামনে এগিয়ে এসে অবাক। তার সমস্ত শরীর হিম হয়ে যায়, মাথা ঘুরতে থাকে। এই যে পুরবী, বেশ কিছুক্ষণ আগেই তার গলার স্বর শুনেছে মাত্র, কিন্তু চোখে দেখেনি। কি সত্যি পুরবী? না না, এ যদি পুরবী হয় তাহলে আমার ঘরে ওটাকে। হনহনিয়ে সে হাঁটতে থাকে বাড়ি ফেরার পথের দিকে। গ্রামে ঢুকতেই শোনে পাড়ার মুদি দোকানদার খুন হয়েছে। কে তাকে খুন করলো? লোকটার চরিত্র খারাপ ছিল, তাই তার অনেক শত্রু থাকা অস্বাভাবিক নয়। তবে কি তাদের মধ্যে কেউ? দিব্যেন্দুর মাথা থেকে ঘাম ঝরছে, ভিজে গেছে তার জামা। ঘরে এসে ডাক দিল, পুরবী, এই পুরবী। কোনো সারা শব্দ নেই। দিব্যেন্দুর মনে আতঙ্ক। সে দুহাতে দরজা ঠেলতেই মর্মর শব্দে দরজাটা খুলে যায়। এ কি? দিব্যেন্দু চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, গলা শুকিয়ে গেছে, বুকের হৃৎস্পন্দনের ধকধকানি শব্দ হু হু করে বেড়ে চলেছে। ফোঁটা ফোঁটা ঘাম কপাল ছুঁয়ে মাটিতে পড়ছে। সমস্ত পৃথিবী যেন নিশ্চুপ। পুরবীর সমস্ত শরীরে রক্ত মাখানো। হাত উঁচিয়ে ধরে আছে মাছ কাটার বটি। ওটা থেকে টাটকা রক্ত টস টস করে মেঝেতে পড়ছে। তার ঠোঁটের কোণায় রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। পরনে সেই ছেঁড়া জামা, এলোমেলো চুল তার মুখে এসে পড়েছে। সে হাসছে আরও জোরে, বীভৎস সে হাসি। হাসতে হাসতে সে বলে, আমি ওকে মেরে দিয়েছি বাবু, আমি ওকে মেরে দিয়েছি। ও কাল রাতে আমাকে মেরেছিল। আমার গলায় এখনও ব্যথা। কথাগুলো শুনে দিব্যেন্দুর সমস্ত শরীর কাঁপতে শুরু করে। পুরবী দিব্যেন্দুকে কাঁপতে দেখে বলে, তুমি ভয় পেও না বাবু, আমি তোমায় কিছু করব না, শুধু তোমার কাছে থাকবো আর কাজ করে দেব। তুমি আমাকে পড়াবে। আমার যে পড়তে খুব ইচ্ছে করে। দিব্যেন্দু কাঁপা কাঁপা স্বরে বলল, বেশ তো, তুই আগে যেমন ছিলি এখনও তেমনই থাকবি। গল্পের সমাপ্তি এখানে। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।